বলেছি। সব থেকে বড় কথা কি জানিস, সংসার তোরা কেউ দুজনই থাকবি। বিয়ে তো ভালোই হয়েছে রে বঙ্কি। কি ভালো হয়েছে তা আমি জানি। আমি নিজে এক অন্ধ, তোরা দিলি হাড়ে বন্ধে বলে ঝুলি। বাবা এই করার জন্য মরার সময় তোর হাতে তুলে দিয়ে গেছিল দিদি। একটা চোখওয়ালা মানুষ, একটা চোখে দেখতে বাবা পুরুষ মানুষ তোরা ঝোলাতে পারলি না। চেষ্টা তো কম করা হয়নি বল, না পেলে কি করবো? কেন কেন ও তো ঘটক পুকুরে। ওই ঘটক পুকুরে সুশান্ত, সে তো বলেছিল বিয়ের 1 বছরের মধ্যে নাকি বিয়ে ফিরতেই বসতে পারবে না। আর তাছাড়া ছেলেটা এত টাকার খায়। নজরুলের ছেলের জন্য টাকা রাখবে না? বাবা তো আমার বিয়ের টাকা ওদের হাতে গুছিয়ে রেখে দিয়েছিল দিদি। কি এই কথা? বেবি যা তোর বাবারে ডাক। বাবা তো সমিতি দলে বিয়ের আসার বরযাত্রীদের সাথে কথা বলছে, দেখে এলে না। বল এক্ষুনি বাড়ি আসবে। ঠিক জানতাম এই টাকার কথা একদিন উঠবে। ওই শোনো, আলোটা তো কম কেন, কি হলো? আমি জ্বালাতে পারিনি, ও থেকে থেকে খেপে উঠছে। কেরোসিনে ভেজাল, বুঝলে? বুঝলে কুন্তি, এই নৃত্য গোপালবাবুদের একেবারে পাকা কাজ। আলো আর ফুল দিয়ে রিক্সা ভ্যানগুলোকে এত সুন্দর সাজিয়েছে, যেন ময়ূরপঙ্খী নাম। প্রত্যেকটা বরকনেকে ওই ময়ূরপঙ্খী ভ্যানে চাপিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। তোমার ভগ্নিপতিও আসছে। আহা, তুমি যদি ওই পঙ্খিটা আগে না নিয়ে আসতে, তাহলে ও দুটো তো কেমন একসাথে আসতে বলো তো। কি হলো? বইয়ের মুখটা দেখে এত ভয় লাগছে কেন? পঙ্খি কি বলছে? পঙ্খি শুধু ও কেন, আমিও বলছি, বরের চোখে নজর নেই। নজর? আরে নজরে তোয়াক্কা পারি নাকি তোমার ওই নীলকণ্ঠ? ওর বাড়িতে গিয়ে দেখে এসো, 4 জন নজরওয়ালাকে ও হাতে ধরে জাল বোনা বেদ বোনা শিখেছে। রীতিমতো লোক রেখে মাদুর বনছে, বুঝলে? কুন্তি 7-7টা নজরওয়ালা ওর আন্ডারে খাটছে। ও সব করলে লাভ হবে না। বাবা মারা যাওয়ার আগে ওর বিয়ের টাকা তোমার কাছে গুছিয়ে দিয়ে গেছে। তা তুমি সেই টাকা দিয়ে অনায়াসে ঘরটা পুকুর সুশান্তকে ধরতে পারতে। সেটা নিজে চোখে দেখেই ওকে পছন্দ করেছে। চুপ করবি দিদি, তোদের পায়ে পড়ি। আমায় নিয়ে তোদের মধ্যে ঝগড়া নিতে পারছি না। আরে কোথায় চললি, কোথায় চললি? জমের বাড়ি। শোন শোন, অমন করিস না বৌদি। আয় ঘরে আয়। আরে দেখিস দেখি পড়ে যাবি তো। শোন শোন, এখানে এরকম করে থাকিস না, চল ঘরে চল। ঘরে আয়, ঘরে চল। শোনো কুন্তি, ওই সুশান্ত ছেলেটাকে আমার বিন্দু মাত্র বিশ্বাস হয়নি। ওই যে পাওনা গন্ডা হাতে নিয়ে 2 দিন বাদে মেয়েটাকে তাড়িয়ে দিত না, তার গ্যারেন্টি কে দেবে? এই সমস্ত ক্ষেত্রে যা হামেশা হয় হচ্ছে। বলে হতো, আমি তোমার কি? বিয়েটা তো পরে পরে মিটিয়ে নিবে। এখন আমার বোনের টাকা খরচ করা হয়নি। তোমার বোনের টাকা খরচ করা হয়নি, টাকাটা খাটানো হয়েছে। শেয়ার কিনে রাখা হয়েছে, শেয়ারের দাম চললে পুরো টাকাটাই ফেরত পাবে। ডবল 3 ডবল হতে পারে। ডবল পেয়ার কাজ নেই। পঙ্কির যা আছে পঙ্কিকে দিয়ে দাও, তুমি শেয়ার দিয়েছে দাও। কোন দিন? যেটা বোঝো না তাই নিয়ে কথা বলবে না। শেয়ার বেচার একটা সময় আছে। বাজার এতটাই পড়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে। মেয়েটার জীবনের অনুকূলিত সম্বল যদি পুরোটাই মার খায়, কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবো সামনে আমরা? শেয়ার কিন্তু টাকা শেয়ারে না থাকলে কোনো উপায় ছিল? তোমাদের বাবা যে সময় যে পরিমাণ টাকা রেখে দিয়েছিলেন সেদিনে হিসেবে হয়তো যথেষ্ট ছিল, কিন্তু আজ তাতে কি হয়? কিচ্ছু না, কিচ্ছু না। টাকার দাম পড়ে গেছে, বোঝো বোঝো কিছু? টাকা একদিন বাড়াতে না পারলে এখন যদি নীলকণ্ঠ কানে এসব কথা যায়, তো সে ভাববে না মেয়েটাকে ফতুর করে দিয়ে বাড়ি থেকে বিদায় করলে? যে শুনবে সেই তা বলবে। বিদায় না করে উপায় ছিল? আমারই বাড়িতে অন্ধ মেয়েটার উপরে রাত দুপুরে পাশবিক অত্যাচার হলো, শয়তানটা ধরাও পড়লো না। আবার যদি কোনোদিন না, এরপরে আর 1 মুহূর্ত দেরি করার আমার কোনো উপায় ছিল না। এরপরে আবার কিছু হয়ে গেলে আমরা এই গায়ে বাস করতে পারতাম? ওই সুশান্তর জন্য দেরি করার কোনো উপায় আমার ছিল না। ওই নীলকণ্ঠ নিয়ে আসছে, তুমি ওকে ডাক। আমি দেখছি।
এই কুঞ্জি, তুমি এক কাজ করো, তুমি নীলকণ্ঠ হাতে ধরে নিয়ে এসো তো, আমি ওকে দেখছি। তুমি যাও। হ্যাঁ। কুঞ্জি, কুঞ্জি, এখানে এইভাবে বসে থাকিস না রে। দেখে আমার ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না। অবিকল অবিকল সেদিনে সেই রাতটার কথা মনে পড়ে যাচ্ছে রে। সেদিন সে দুর্ঘটনার পর তোকে যে আমরা এইভাবেই পেয়েছিলাম রে। তোমরা ছাড়া আমার কেউ নেই অবস্থা, তোমরা ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। অথচ দেখ, আমার এই বাড়িতে তোর সব থেকে বড় ক্ষতিটা হয়ে গেল। তাই তো এই যাত্রা কাছে থেকে তোকে সরাবার জন্য প্রতি মুহূর্তে ছটফট করেছি। পঞ্চায়েত সমিতির গণবিবাহের সুযোগটাও ধরলাম। তাই রে, সারা গাঁয়ের লোক তোর বিয়ে সাক্ষী রইল রে। কাঁদিস না বঙ্কি রে, আমরা কি তোকে একেবারে ছেড়ে দিচ্ছি রে? ওই রে কাপড়, এই ধর ধর ধর, তোর ভাইরা ভাইরা ধর, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। বাবা এসো, এসো। আই কান্তা কর, বারবার পেন নাম কথা মনে। বসো, তুমি এই খাটে বসো। বসো বাবা। হ্যাঁ, এই খাটে আজ তোমার জায়গা। হ্যাঁ, বসো। হ্যাঁ, ভালো করে বসো, পা তুলে বসো। হ্যাঁ, তারপরে বসুন, আপনি আসুন, বসুন। বসি। বুঝলি কাপড়, হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে, খুব। এই কাঠটাই মানে গণবিবাহে পৌরোহিত্য করলো। এটা কিন্তু আমার কেরিয়ারকে এক ধাক্কায় অনেকটা তুলে দিল। কি বলো বৌমা? আরে রেনুদাকে চা দেবেন না? এই তো যাচ্ছি, যাচ্ছি। আরে যদি মনে কর, না না, আমি চা খাবো না। কাপড় না, আমার যদি মনে কর 25টা করে হলেও, এই 3 দফায় যাত্রা কাটতে আমি, এই তো 75টা দিয়ে তো চুকিয়ে দিয়েছি। এখনো তো কেরিয়ারের অনেকটা পড়েই আছে। হবে ফেলুদা, তোমার অনেক হবে। আরে বাবা, যাত্রা কাছে তো তুমি এখন 1 নম্বর। বলো, তাই বলো। হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন নীলকণ্ঠ? আচ্ছা, এই আমার এই গণপৌরোহিত্য মানে গণমালা বদল অনুষ্ঠান পরিচালনা, মানে যাকে বলে শাস্ত্রীয় ম্যানেজমেন্ট, কেমন লাগলো তোমার? আর সবাই সঙ্গে একসঙ্গে বসে মন্ত্র বলে, তোমার কি মনে হলো দাদা? আমার একেবারে শিহরণ লেগেছে ঠাকুর মশাই। কি হলো? হ্যাঁ ঠাকুর মশাই, আমি একা মানুষ, ওই অন্ধকারের মানুষ। এই যে আরো 50 জনের সঙ্গে বসে তাদের সঙ্গে গলা মিলিয়ে এক মন্ত্র উচ্চারণ করে গেলাম, তাদের সঙ্গে ভাগ্য মিলিয়ে গেলাম। এটা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। আপনি আশীর্বাদ করুন ঠাকুর মশাই। তথাস্তু, তথাস্তু, জয়স্তু বাবা, জয়স্তু। কেউ গুছিয়ে কথা বলে বুঝলি বাবা নীলকণ্ঠ, এই তাপসের সঙ্গে আবার আমার একটা আলাদা সম্পর্ক আছে। আরে হ্যাঁ, আরে আমার পাশের বাড়িতে তো ফেলুদার বাড়ি। হ্যাঁ, আর তোমার এই পঙ্কি, তার তো দুবেলা আমার ঠাকুর ঘরে আসা চাই। মাকে পূজা করি তো, ওই পঙ্কি রোজ আমার মন্দিরে গিয়ে মায়ের চন্দন ঘষে দিয়ে আসে। এই কতক্ষণ ধরে বসে বসে দূরে দূরে ঘষেই চলেছে, ঘষেই একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। আসতে হবে। ওই না তো হুম,
কাঁচা মাছের গন্ধ। আচ্ছা, আপনাদের বাড়িতে কি আজ পমফ্রেট মাছ এনেছেন দিদি? না না, আমাদের বাড়িতে পমফ্রেট মাছ ঢোকেই না। আরে কি বলবি, পম্পেটের মতো মাছ হয় নাকি? হ্যাঁ, আমি তো আজকে পম্পেট মাছটা যাতে গেলি। আর দেখতে হবে না, বেড়ালের কোমর হ্যাঁ, আপনার রান্নাঘর থেকে টেনে এনেছে। সে কি এই কাল শ্বশুর বাড়ির লোক তো রান্না করে কিনে রাখলাম। এই- এই খাটের নিচেটা একবার দেখুন তো। ওই দেখ, ওই মাছ কই, মাছ কই, মাছ হারিকেন টাকে দাও না বৌমা। হ্যারিকেন মারিয়ে খাটের নিচে কিছু দেখতে পাবেন না, চোখে আধি লাগবে। দরজা জ্বালিয়ে দেখুন ঠাকুর মশাই। কাপড় এই মশা ওই ঘরে আছে। আচ্ছা, এনে, এনে। মাছ কই, টর্চটা না আনলে তো দেখাও যাবে না। কাপড় এই, এই, এই। এই, এই। দেখো তো বৌমা। হ্যাঁ, এই তো তাই তো পমফ্রেট। এই তো সেই আমার পম্পেটটা রে, আর সেই বড় পম্পেটটা পমফ্রেট কোথায় নিয়ে যাচ্ছে? ফেলে দি। এই ফেলে রে। আরে বিড়ালে মুখ দিয়েছে, কি করবে ফেলুদা? ফেলে যাও, ফেলে যাও। এই, তুমি বসো। ফেলে রে। হ্যাঁ, ফেলে। দে, এই দে। জামাই, তত্ত্ব বসে ওপর বসে নিচে পম্পেট কি করে টের পেলে? হ্যাঁ, আজকে কথা বলুন। পাচ্ছি পমফ্রেটের গন্ধ, তা ভেটকির গন্ধ বলি কি করে ঠাকুর মশাই? এই বাবা, ভেটকি, পম্পেট, আলাদা গন্ধ। তোদের জামাই না কাজ কাপড়। আচ্ছা, বাড়ির এই দিকটায় কি আছে? এই দিকটাতে ছোট বারান্দা, আর তারপরে ফেলুদার বাগান। বাগানে বাঁশঝাড় আছে তাই না? হ্যাঁ, তা তো আছে। বাঁশ ফুলের গন্ধ ছেড়েছি। বাঁশ ফুল বাঁশের ফুল হয় নাকি? জন্মে যখন আমি চোখে দেখিনি, তারপর গন্ধ। হ্যাঁ। আজকে অনেক কিছুই চোখে ধরা পড়ে না, আমাদের এই নাকে ধরা পড়ে ঠাকুর মশাই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন না, বাঁশ ফুলের এই গন্ধে একবার ধেরে ইঁদুর আর ছোট্ট একটা শিয়াল গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে এখন। বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাবারে, বাপরে। নীলকণ্ঠ বাঁশ ফুল, শিয়াল, ইঁদুর এমন ছাড়লো না, দেখো ঘরের বউ ঘরে ফিরে এলো। এই সব কিছু আলাদা আলাদা গন্ধ পাও তুমি? আগে হ্যাঁ ঠাকুর মশাই, যত বস্তু তত গন্ধ। এই যে আপনাদের পৌঁছি ঘরে ঢুকলো, ওটা কিন্তু না বলে দিলেও আমি বুঝতে পারতাম। আরে কোথায় গেলে গো কুন্তি? শুনে যাও, শুনে যাও। নীলকণ্ঠ এর মধ্যেই তোমার বোনের গায়ের গন্ধ চিনে রেখেছে। কেন পেরেছি বলুন তো তাপসদা? কেন? আপনার শালি কোন রকম গন্ধ মাখেনি বলে। তাই নাকি? হ্যাঁ তাপসদা, আজকাল তো লোকে ঘরের বাইরে পা বাড়ালেই গায়ে সুরভি ছড়ায়, আর বিয়ে বাড়িতে তো কথাই নেই। আমি তো আপনাদের পঙ্খী, তার বিয়ের রাতেও ছিটে ফোটাও নেই। আরে কুন্তি, বিয়ের রাতে তোর এত প্রশংসা করছে নীলকণ্ঠ, একটু হাস। এই কত রকমের গন্ধ তুমি চেনো জামাই? যেটা মোটা গন্ধ, সূক্ষ্ম গন্ধ, সব মিলিয়ে 5-6 হাজার তো হবেই ঠাকুর ওই মশাই। বাবা, এই কি করে চিনে রাখো? চমকাচ্ছেন কেন? মানুষের পক্ষে 10,000ও সম্ভব। হিসেব কষে দেখুন, প্রতিদিন হাজার হাজার জীবজন্তু
মানুষের মুখ আপনিও চিনে রাখেন। বলুন বলুন কি করে রাখেন? আরে বাবা, তাদের আমরা চিনতে পারছি, তাদের আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর তাদের ছবিগুলো তো মাথায় আটকে যায়। হ্যাঁ। আমার কিন্তু গায়ের গন্ধটা মাথায় আটকে যায় তাপসদা। ও, আচ্ছা জামান, ওই শিয়ালটা কি এখনো গুড়গুড় গুড়গুড় করছে? আচ্ছা হ্যাঁ ঠাকুর মশাই, ও এখন সহজে এদিক ছেড়ে যাবে না। কেন যাবে না কেন? বাস ফুলের টানে এদিকে এসে পচা জুতোর গন্ধ পেয়েছে যে। শিয়ালে আবার পচা জুতো বড্ড পছন্দ করে। পচা জঙ্গলে দুটো করছে না? আগে জঙ্গলে না, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আপনার পায়ের জুতো জোড়া পচে গেছে। ও মা, সেটা কি রে? এই ডাক্তার 10 বছর ধরে পাই দিচ্ছি পচা, 10 বছর ধরে পাই বুঝতে পারিনি তো। বলতে পারে মেনুদা, বলতে পারে। আসলে ওই সবসময় ফুল চন্দন দিয়ে থাকো তো, এদিকে যে পায়ে 10 বছরের শোল, হাফ শোল, পচে ডোল। এটা তো আমার তুমি বলছো, ওই শিয়ালটা আমাদের টার্গেট করেই এখানে গুড়গুড় করছে। আপনার জুতো জোড়াই টার্গেট। হ্যাঁ, আর একবার টার্গেট করলে ওরা কিন্তু লেগেই থাকে ঠাকুর মশাই। ওমা সে কি? এইসব জীবজন্তু জানোয়ারদের কার মনে কি আছে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বাড়ি যায়, বাড়ি যায়। আজ শুভ দিন, ঠাকুর মশাই একটু মিষ্টি মুখ করে যাবেন না? ডাকলে একটু মিষ্টি মুখ করে নিন। আজ শুভ দিন, বাড়িতে নতুন মেয়ে জামাই। না, খাবো না বুঝলে, আর কত খাবো? বিয়ের ভোজ তো খেয়ে এলাম ওই সমিতি বাড়িতে। না, পেটে তো আর একটা হলদি গুলিরও জায়গা নেই। একটা বলছে যখন বৃহত্তর অকল্যাণ হতে পারছে বাবা, একটাই খাই না, বলো? না না, হাত পা না ধুয়ে আমি খাবো না বুঝলে। উড়িয়ে বাবা, বাঁশফুল, জুতো, ইঁদুর, বাপরে, দৈব শক্তি, দৈব শক্তি, দৈব শক্তি, কি খেলটাই দেখালে ভাই দিন বলতো, একটু মেনুদা মিষ্টি মেনে পালিয়ে গেল। তুমি যে এখনো বসে বসে গল্প করছো, ডিউটি যাবে না নাকি? ও তাই তো, দেখেছো এই নীলকণ্ঠ না ডিউটি সব ভুলিয়ে দিয়েছি। তাপসদার কি এখন নাইট ডিউটি চলছে? 365 দিন ওই মাছের গাড়িতে রাত জাগা। বুঝলে বুঝলে নীলকণ্ঠ এই কতগুলো ফেরি নিয়ে একটা কর্পোরেট, আর ওই কর্পোরেটে একটা 3 বছর নাইট ডিউটি দিতে পারলে তাহলে ওই কর্পোরেটের ফুল মেম্বার আমরা করে দেব। তখন আর ওই রাত জেগে ওই পাহাড় দিতে হবে না। তাও এখনো 6 মাস বাকি, একা একা বাড়ি থাকা যায় বলো? আর তো 6টা মাস, একটু কষ্ট দেখো, তারপর তো আমি আছি। আমি যাই ডিউটি সেরে আসি। হ্যাঁ, ভালো কথা ভাই। আমি যখন তোমার প্রথম দেখতে গিয়েছিলাম তখন তো তোমার এই আশ্চর্য ক্ষমতার কথাটা আমায় বলনি। এ আর আশ্চর্য, কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে, আর কেউ বা নাকে শুকে। দেখো নীলকণ্ঠ, আমার মাথায় একটা প্ল্যান এসছে বুঝছো। প্ল্যানটা তোমার নয়, যদি আমরা একটু মাথা খাটাই দু ভাইরা ভাই আমরা কোটিপতি হয়ে যেতে পারি। এই কালকে সকালে ডিউটি থেকে ফিরে তোমাকে এই ব্যাপার নিয়ে তোমার সাথে আলোচনা করি। হ্যাঁ, এখন যাই ডিউটিটা সেরে আসি। আচ্ছা, বেবি কোথায়? অনেকক্ষণ তার কোনো সারা শব্দ পাচ্ছি না। সে পাশে ঘরে গিয়ে চাদর মুড়িয়ে কাঁদছে।
মাসি সকালে চলে যাবে তো, মাসির কাছে ঘুমাবো কিনা। আহারে, ওকে একবার নিয়ে আসুন না দিদি। থাক, আজ তুই তোমার ব্যাপারে সামলাও, আমি আমার ব্যাপারে সামলাচ্ছি। বসো। হ্যাঁ ভাই, বিয়ে বাড়ি বসতেও বাড়ি বাড়ি মিটিয়ে দিবি। তাহলে যাবার সময় আমার কাছে কি খেয়ে যাবে শুনি? যা বলবো তা দিতে পারবেন তো? সাত সকালে পোলাও খালি আছে ওনা বাবু, দিতে পারবো না। ওসব সস্তা খাবার দাবার আমার সয় না দিদি। আমারে দিতে হবে লাল চালে গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি। তো আমি তোমায় একটু দিতে পারি। দিন। দিচ্ছি তোমায়, তোমায় আর কারো অপেক্ষা করতে হবে না। দেখি, এই তোমার লাল চালের গরম ফেনা ভাত, ভাতে কুচো চিংড়ি ভাজা, আর দেখি তো ভাতটা খেয়ে বঙ্কি, এই তোমার গাওয়া ঘি। না, সবই আজকে পেয়ে গেলে, আর কালকে অব্দি অপেক্ষা করতে হলো না। খুব ভালো থেকো তোমরা দুজন। আমি দরজা ভেজিয়ে দিয়ে যাচ্ছি, তোরা আজকে যেন ঠিক দিস না দরজা। বঙ্কি, ভয় পেলে ডাকিস রে, আমি জেগেই থাকছি। তোমারে তোমারে দেখতে নাকি খুব ভালো। ঘটকপুকুরের সুশান্ত তাই তোমাকে বিয়ে করতে চেয়েছিল। জামাইবাবু রাজি হননি বলে তুমি খুব কান্নাকাটি করেছো। কে বললে? জানে নাকি তুমি প্রাণের কথা বলো, যার ঠাকুর ঘরে গিয়ে দুলে দুলে চন্দন ঘষো। ও, ফেলুদা। সুশান্ত বছরখানেক দেরি করতে বলেছিল। কোনো একটা বিশেষ কারণে তাপসদা দেরি করতে রাজি হয়নি। হ্যাঁ, তা রাজি না হয়ে ভালোই করেছেন তাপস। কেন? ভালো করেছেন কেন? রাজি হয়ে গেলে যাত্রাগাছি পঙ্খির এই হাতখানা তো ছুঁতেই পেত না। কাকদ্বীপের নীলকণ্ঠ স্বার্থপর। তা সে চাই বিয়ে তার ব্যাপারে কোনো চক্ষু লজ্জা নেই। একটা একটা ছোট্ট জিনিস দেব। কই হাতটা দাও। ও, লাগছে, এই লাগছে, এই তো হয়ে গেছে। লাগছে আঙুলে। আরে বাবা, আঙুলটা এত শক্ত করলে পড়াই কি করবে? একটু নরম করো। এই তো, হয়ে গেছে। সে কি ফেলে দিলে পঙ্খি? দিলাম। কোন দিকে পড়লো সেটা? কোথায়? আরে কোথায়? খুঁজে দেখি। পাওয়া যাবে না। কাল যদি দিদি ঘর ঝাঁট দিতে গিয়ে খুঁজে পায়। ওনার জিনিস কতক্ষণ হাতছাড়া করে রাখতে হয় বুঝি? তাহলে সারা রাত্রি খোঁজাই চলুক।
যদি বারবার ফেলি, 10 বার ফেলি, আনা যাবে 10 বার। বারবার ফেলবে কেন? হাতের একটা পঙ্খী মনের 10টা পঙ্খির চেয়েও দামি। যা, সত্যি আবার ফেলে দিলে নাকি? খুঁজে আনতে পারলে ওস্তাদি বুঝবো। আমার কোন দিকে ফেললে সেটা? বাবা গেল? পেয়েছি বলছি। কোথায়? মনে হচ্ছে সে এবার একটা নিশ্চিন্তি জায়গায় পা ঢাকা দিয়েছি। যদি বলো বার করে আনতে পারি, আনবো। অসভ্য। নীলকণ্ঠ, এই থামো নীলকণ্ঠ, তো। হ্যাঁ আসুন দাদা। দেখে আছো ভাই? হ্যাঁ দাদা, তা আপনি ডিউটিতে গেলেন না? এই যাচ্ছিলাম তো, এই ফুলকপিটা বাড়িতে রেখে দিয়ে আবার যাবো। বুঝলে নীলকণ্ঠ, এই চারটা গাছের ফুলকপি হেভি দামটা। হ্যাঁ, পদের মাঝে পেয়ে গেলাম, তাই নিয়ে এলাম। হুম, ফুলকপি না দাদা, পাটালি, নলেন পাটালি। না ভাই, তোমাকে কেউ ঠকাতে পারবে না। আসলে কি জানো তো, পঙ্কি খুব ভালোবাসে নলিন পাটা। ওই ফুটে যাবে বলে চিবিয়ে খায় না, একদলা মুখে রেখে সারা বাড়ি ঘুরে বেড়ায়। আহা, মনে রাখ, কাকদ্বীপেও মজুদ থাকবে। আপনার শালীর কোনো অযত্ন হবে না তাপসদা। আমি জানি নীলকণ্ঠ, তবে কেন বলতে পারবো না। যেদিন তোমার প্রথম দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল পঙ্কি তোমার কাছে খুব ভালো থাকবে, সুখে থাকবে। ভালো কথা, একটা জিনিস জানার বড় লোভ হচ্ছে আমার। এই কথাই বলতে পারো, এই এই যে তোমার হাজার হাজার গন্ধ চিনে রাখার ক্ষমতা, যেটা আর 5 জন পারে না, তুমি সেটা পারো। তোমার এই দৈব শক্তিটা ওসব দৈব টৈব না দাদা, এটা আসলে পশুর শক্তি। ভাববেন না চালাকি করছি, রাস্তার কুত্তার ওই শক্তি আছে। হ্যাঁ, জীবজন্তুর যে আছে তা আমি জানি, কি যেন বলে তাদের অচেতন শক্তি। তখন আমার বয়স কত, 13 কি 14। কাকদ্বীপের ওই লঞ্চ ঘাটে তেলে ভাজার দোকানে কাজ করি। ও, তার মানে তখন তোমার চোখ ঠিক ছিল? খুব ঠিক দাদা, ঝকঝকে দেখতে পাই। আর ওই দেখতে গিয়েই তো কাল হলো। তেলের কড়াইয়ে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকিয়ে দেখি সাদা বকের মতো একটা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। একটাও লোক দেখা যাচ্ছে না। কতক্ষণ ধরে দেখছি, যাচ্ছে তো যাচ্ছি, কতক্ষণ ধরে ভেসে যাচ্ছি। করার ফুলুরি। ততক্ষণে কয়লার দলা হয়ে কড়াই ভরা তেলে ভেসে বেড়াচ্ছে। যা, আমিও বললাম যা, কিন্তু মালিক ছাড়ে, ঘাড় মুটকে ছুঁড়ে ফেললো রাস্তায়। একবার নেড়ি কুত্তার ঘাড়ের উপর। কুত্তাগুলো আমার আগে থেকেই বাসি তেলে ভাজায় কখন নিয়ে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করছিল। আমি তাদের ঘাড়ের উপর পড়তেই ছালটা মেটালো আমার উপর। থাবা মেরে চোখ দুটো গেলে গেল। নীলকণ্ঠ, জমির দুয়ারে চলে গিয়েছিলাম তাপসদা। বাপ মা আগেই গত হয়েছে। চোখ হারাতে আত্মীয় স্বজনও দূরে সরে গেল। বাপের ওই ভিটেও বেদখল। তখন আমি ভিক্ষে করে চারিদিকে ধুধু অন্ধকার।
জেগে উঠতে লাগলো গন্ধের জগৎ। নদীর বুকে যেমন করে জেগে ওঠে নতুন চর, কত রকমের গন্ধ যে আমার ছুটতে লাগলো, যা খবর আগে ছিল না। তখন আমি গন্ধ ধরে ধরে পথ চলি, গন্ধ ধরে ধরে চোর ডাকাত খুনে ধরি। ঠিক ঠিক এই কথাটাই তখন থেকে বলবার চেষ্টা করছিলাম ভাই নীলকণ্ঠ। দেখো, এই অসাধারণ ক্ষমতাটা তোমার কাজে লাগাতে হবে ভাই। দেখো, যদি একটু প্ল্যান করে এগোও না, প্রতি মাসে কি পরিমাণ টাকা যে তুমি ঘরে তুলবে তা তুমি কল্পনাও করতে পারছো না। যেটা দরকার সেটা একজন গাইড, আর তার জন্য আমি আছি। এই ভেড়ি টেরি সব ছেড়ে দিয়ে আমি তোমার সাথে লেগে পড়বো। কি বলেন তাপসদা? এই পশুর শক্তি খাটিয়ে ডাকাত করব? এই মানুষের মধ্যে বাঁচবো কিনা পশুর মূলধনে? না না দাদা, না। মানুষের সমাজে আমি মানুষ হয়েই বাঁচতে চাই। আর নীলকণ্ঠ, তুমি ব্যাপারটা এইভাবে নিচ্ছ কেন? আচ্ছা বলো তো, কজন তোমার মতন এরকম স্পেশাল ক্ষমতা পায়? না তাপসদা, ওসব ছেড়ে ছুড়ে দিয়ে আমি জাল বোনা শিখলাম, বেতের কাজ ধরলাম, মাদু শীতল পাটি। দেখেছেন তো বাড়িতে কতজন আমার ফার্মে করে কমে খাচ্ছে। আর এবার পঙ্খিকে পেয়ে গেলাম, রাজার মতো জীবন কাটবে আমার। তাপসদা, আপনার ওই নলেন পাটালিখানা পঙ্খির ব্যাগে ভরে দিতে দিদি ভুলে যায় না যেন। তাই তো। আর অনেক রাত্রি হলো, তোরা ঘুমো পঙ্খি, আমি যাই ডিউটিটা সেরে আসি। নে, দরজাটাকে বন্ধ করে দে, আমি যাই। শোনো, তোমার সাথে আমার একটা আলোচনা আছে। আলোচনা? হ্যাঁ, আমার একটা লোককে খুঁজে বার করে দিতে হবে তোমার। ওই দেখো, আবার সেই গন্ধ শুকে চোর ধরা। তোমার সে ক্ষমতা আছে আমি জানি। শয়তানটা শুনলে না? ও ক্ষমতা আমি খাটাই না। শয়তানটা আমার সর্বনাশ করেছে নীলকণ্ঠ। বোঝা করেছে। কুকুরের কাজ কুকুর করেছে, তার সমাপ্তি হয়ে গেছে। আর কেউ তোমার কাছে ঘেঁষতে পারবে না। আমি তোমারে ঘিরে রাখবো পঙ্খি। আমি কোনো কথা শুনতে চাই না। শয়তানটাকে আমার ধরা চাই। এসো এদিকে। সে কি এসো আসছে? এদিকে। এসো এদিকে। আরে পড়ে যাবো তো। এসো এদিকে। এসো। এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আসছে। এসো, এখানে সিঁড়ি আছে। এসো এদিকে। এসো। এটা কোথায় আনলে? ও, এই বুঝি তোমাদের সেই পেছনের বারান্দা? হ্যাঁ, এই বারান্দায়, এই ঠায়, সেই রাতে। না, আজ কোনো সর্বনাশের কথা নয়। আজ আমাদের সুখের দিন। সুখ? জানো না, সুখের কথা আমাদের ভাবতে নেই নীলকণ্ঠ। রাতে ঘুমোচ্ছিল না, এই ঠায় বসে সুখের কথাই ভাবছিলাম। সুশান্তের গলাটা কানে বাজছিল। ভাবছিলাম ফটক পুকুরে তার বাড়িতে গেলে কত কি সুখ হবে। চলো ঘরে চলো, তোমার সুশান্তর কথা শুনবো। সুশান্তের কথা নয়, সর্বনাশের কথা শোনো। কতক্ষণ এই ঠায় বসেছিলে জানি নে। দিদি ঘুমিয়ে পড়েছে, তাপসটা ডিউটিতে। ও চুপচাপ। হঠাৎ মচ শব্দ, বাঁশ পাতা মারিয়ে কে জানে এদিকে আসছে। কে কোনো সাড়া দেয় না।
এদিকে এগিয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে যাব, একখানে গামছা এসে পড়লো মুখের ওপরে। গামছাটাতে কেউ কষে পাচ্ছে আমার, আমি চিৎকার করতেও পারছি না। মুখে ভক ভক করছে মদের গন্ধ। তারপর তারপর কালো জাদুতে এই ঘাট আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেল নির্ঘাত। সর্বস্ব কেড়ে নিয়ে বাহ বাহ বাহ। সর্বস্ব কেড়ে নিয়ে গেল। সর্বস্ব কেড়ে নিয়ে একটু হলো। কে কে ওখানে জঙ্গলে কে? আমি নীলকণ্ঠ, রেণুকা, রেণু ঠাকুর, তোমাকে বিয়ে দিলাম। ঠাকুর মশাই, হ্যাঁ, এত রাতে চন্দন মেখেছে? জুতো জোড়া পড়তে গেছে শুনে সর্বাঙ্গ কেমন গিনগিনিয়ে উঠলো বুঝলে, ওই জন্য জুতো জোড়া পরিষ্কার করে চন্দন মেখে নিই, একটু বেশি করেই মেখে নিলাম। তা এত রাতে আপনি ঝোপঝাড়ে কেন? কেন কেন বলতে গেলে তোমাকে তো আবার এই জিওগ্রাফিটা বোঝাতে হয়। শোনো, এই ঝোপঝাড় যেমন তাপসের বাড়ির পেছনে, তেমনি ঠিক আমার বাড়িরও পেছনে। আবার আমারও চতুরা থেকে তোমাদের এই একতলার বারান্দাটা বেশ পরিষ্কার দেখা যায়। দেখলাম আলো জ্বললো, দেখলাম দরজা খোলা হলো, তোমাদের দুটিকে দেখলাম, তাই ভাবলাম যাই নীলকণ্ঠকে কথাটা জানিয়ে আসি। কি কথা? ওই তো যে কথাটা পঙ্কি এতক্ষণ ধরে তোমাকে বলেই যাচ্ছিল। তা হলো কি জানো, সন্ধেবেলা তোমার ওই অলৌকিক শক্তিটার পরিচয় পেয়ে আমি ভাবলাম পঙ্কির জীবনের গোপন কথাটা তুমি কোনো না কোনো এক সময় তো বুঝতে পারবে, তাই ভাবলাম আগে ভাগেই তোমাকে জানিয়ে রাখ। তো ওই যে ওই মটমট শব্দ, একটা আচরা পেছলি, একটা ধস্তাধস্তি বলছিল না, আমিও পেয়েছিলাম ওই আওয়াজটা, আমিও পেয়েছিলাম। তো আপনি কিছু করলেন না সেদিন? আরে আমি তো ভাবছি রাত দুপুরে শিয়াল কুকুরের কাণ্ড, তারপর সব চুপচাপ। হ্যাঁ, আমিও ভুলে গেছি জানো, আমিও ভুলে গেছি। তারপর একদিন মাসখানেক পরে যখন আমার ঠাকুর ঘরে মেয়েটা চন্দন ঘষতে ঘষতে কাঁদতে কাঁদতে সব বললে, তখন আমি কানেক্ট করতে পারলাম, আরে এ তো সেই রাতের কথা বলছে। তা নিয়ে আমি আর ওর দিদি জামাইবাবুকে কিছু বলতে চাইনি জানো। কেনই বা বলবো বলো, ওরা তো লজ্জা পাবে বেচারিরা। তাছাড়া মনে করো ওরা আগ বাড়িয়ে তো আমি কেন বলতে যাবো বলো, ওরা তো আমাকে কিছু বলেনি এ ব্যাপারে। আমি বুঝলে না পুরো ব্যাপারটা। আর কিছু বলবেন ঠাকুর মশাই? হ্যাঁ, বলবো বাবা। নীলকণ্ঠ বাবা, ওর ওপর তুমি যেন প্রতিশোধ নিও না, ওর তো কোনো দোষ নেই বলো। আগে পৃথিবীতে একটা মার খাওয়া লোক আর একটা মার খাওয়া লোকের ওপর প্রতিশোধ নেয় না। আপনি বাড়ি যান, বাড়ি যান ঠাকুর মশাই। সঙ্গে টর্চ নিয়ে বেরিয়েছেন? না থাকলে তালি দিতে দিতে ওই জঙ্গলটা পেরিয়ে যান। হ্যাঁ, তাই যাই, তাই যাই, তাই যাই। এদিকে একবার শোনো, শোনো, একটা জিনিস খুঁজে পেয়েছি।
রেখেছো কেন গো? তুমি কি জানতে নাকি 2 মাস পরে তোমার সারা জীবনের সাথী হয়ে আসছে এমন একটা লোক যার নাকি কুত্তার মতো ঘ্রাণ শক্তি? না গো না, আমি কি করে জানবো যে অত বড় ভাগ্যি আমার হবে? আমি ভেবেছিলাম পয়লা তেলটা বুঝিয়ে রাখি, ওইটুকুই তো আমার সেদিনের জয়। তবে তো জয় হয়েই গেছে। আর কেন, আবার কেন পঙ্খী, আবার কেন? শিবু, সব রেডি আছে তো? ওরা সব কোথায় গেল? বেরোলো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। খেয়ে যে বেরোলো, ওই বোধহয় দেখো ফেলুদা করে বাড়িতেই গেছে কিনা। তো অনেকক্ষণ হলো তাও গেছে। দেখো আবার ওই ঠাকুরঘরে চন্দন বসতে বসলো কিনা। ও, এদের আর চন্দন ভাজা শেষ হয়? আচ্ছা আচ্ছা, চন্দন ভাজা হয় নাকি? এতদিন চন্দন ভাজে বললো বেবি, বেবি, এই বেবিকে বলো তো, এই তুমি ওদের ডেকে নিয়ে আসে, বেবিকে বলো। আরে বাবা চেয়েছিল না, ফেরি ওদের সঙ্গেই গেছে। ডিউটি দিয়ে এসে তো চোখে চোখে যাওয়া ছিল, বসো দেখি, বসো এখানে। তুমি বুঝতে পারছো না বন্তি, এই 9টা লঞ্চটা ধরতে না পারলে পরেরটা সেই বিকেল 3টে। আরে বাবা, দিনে দিনে ও কাকদ্বীপে না পৌঁছলে ওরা যে রাস্তাঘাটে বিপদে পড়বে। আরে কাকদ্বীপ কি কমখানি পথ? আরে বাবা, সে চিন্তা নীলকণ্ঠের আছে, আমি ভাবছি অন্য কথা। হ্যাঁ, তো ওদের সঙ্গে তো যাওয়া দরকার, এত মালপত্র নিয়ে। সেই চিন্তা আমারও আছে। ওই নারায়ণকে পিক করেছি, বাইরে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের নিয়ে ওই ভ্যানে করে লঞ্চ ঘাটে গিয়ে তারপর ওদের কাকদ্বীপের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তবে সে ফিরবে। তো তুমি গেলে ভালো হতো। কি করে যাবো? আমার কি নড়বার উপায় আছে? যতদিন এই ফুল মেম্বারশিপটা পাচ্ছি। এই না, ভুলে গেছি। না, এগুলো নীলকণ্ঠর জন্য। কি গো, জামা প্যান্ট টুপি কোথেকে আসলে? যাত্রাগাড়িতে নতুন দোকান করেছে নাকি জামা কাপড়ে? আর না না, কেনা না, কেনা না। ওই ডিউটির পরে সেক্রেটারি বাড়িতে গিয়েছিলাম, যদি পুজোর বোনাসটা অ্যাডভান্স পাওয়া যায়। তা অ্যাডভান্স তো দিল, সঙ্গে নতুন ড্রেস, ভালোই হলো, নীলকণ্ঠকে দেওয়া গেল। এর মধ্যে গুছিয়ে রাখ। ভালোই হলো। আর একটা কথা, এই না, এই 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 টাকাগুলো তুমি ওই পঙ্কির আঁচলে বেঁধে দিও। থাক, আমার বোনের জন্য আপনার ফতুর হতে হবে না। এরকম করে বলছো কেন? আমি তো অনেকবার বলেছি যে টাকাটা শেয়ারে খাটাতে গিয়ে ফাঁপড়ে পড়ে গেছি। আমি বুঝতে পারিনি যে এই বাজারে এই হাল হবে। না, টাকাগুলো রাখো তো। না, ধরো ধরো। বাবা মারা যাওয়ার সময় বলেছিল মেয়েটাকে তোর সংসারের মনে হয় রাখিস, ফেলে দিস টাকাটা। এরকম করে বলছো কেন? আমি কি তাই নিয়ে কোনোদিন কিছু বলেছি?
কিন্তু ওই দুর্ঘটনার পর থেকে তুমি মোটে মেয়েটার সাথে ভালো করে কথা বলতে না, তুই চোখে দেখতে পারতে না পর্যন্ত। কই দিদি, কই দিদি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আছি। এসো 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 নীলকণ্ঠ, এসো, এসো, এসো। আর খুব যায় আর দেরি করবো না, বুঝলে নীলকণ্ঠ। তোমরা ওই তুমি পঙ্খিকে নিয়ে ওই বাইরে ভ্যানেতে বসো, আর গিয়ে লঞ্চ ঘাটে যাও। আমি তোমার দিদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কই দিদি, কই দিদি? ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। শোনো, সাবধানে যেও তোমরা। আর বাইরের খাবার কিন্তু খেও না তোমরা, হ্যাঁ? আমি তোমাদের জন্য ওই টিফিন কটাতে ওই নলেনগুড়ের সন্দেশ, জলপাইয়ের মোয়া আর পরোটা, আলু ভাজা সব বেড়ে দিয়েছি। তাহলে বাদ গেল কোনটা? রইল চালাটা, বিন্দুটা, ব্যাটাটা, সেগুলো যেন তুমি কোনো দিন আসো। এই যা তোমার ঘর থেকে তুমি বসে নিয়ে নীলকণ্ঠ, আসো। এই শেয়ার বন্ডগুলো তুমি রাখো। এগুলো পঙ্খির টাকা দিয়ে কেনা। এগুলো যখন খুশি দাম দিতেও পারে, আবার করতেও পারে। এগুলো যত্ন করে রেখো ভাই। দাদা, আজ থেকে আমরা এক পরিবার, আর আপনি হলেন পরিবারের মাথা। তাই এসব কাগজপত্র আপনার কাছেই থাক। কিন্তু টাকাটা ভাঙিয়ে বেবির বিয়েতে কাজে লাগাতে হবে দাদা। তোমায় যে কি বলবো ভাই। ওরে পঙ্কি, যাওয়ার সময় কাঁদিস না রে, আমরা আছি তো রে। নীলকণ্ঠ, তোমার তো ফোন আছে। ফোন করো না সময় পেলে, আর যখন ইচ্ছে ওকে নিয়ে চলে এসো আমাদের এখানে, কেমন? আপনারাও আসবেন, কটা দিন সবাই মিলে একসাথে আনন্দে কাটাবো। চল চল, আর দেরি করিস নে, অনেক দেরি করে গেল। আমরা রওনা হই, তুমি এসো নীলকণ্ঠকে নিয়ে। হ্যাঁ, আমি আসছি, আসছি, আসছি। God. আর দেরি করবো না ভাই। হ্যাঁ, তাই না? দাদা, এসো, 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 আস, এসো। কি হলো? কিছু বলবে নীলকণ্ঠ? একটা ছোট্ট কাজ দেখিয়ে যাবো দাদা। হ্যাঁ, বলো, বলো না, কি করবে বলো। বলো, বলো। দাদা, আমি একা মানুষ, ওই অন্ধকারের মানুষ। সমাজের পশুগুলো সেই যে আমাকে সমাজের বাইরে দূরে সরিয়ে দিয়েছিল। তারপর তারপর আপনারাই আবার আমাকে সমাজে ফিরিয়ে আনলেন। আপনারা আমার পরম আত্মীয়, পরম আপনজন। আমার কেন বলছো নীলকণ্ঠ? দেখবেন দাদা, আমি ধরেছিলাম কোনোদিন যাতে কোনো কারণে এই সম্পর্ক ছিন্ন না হয়, আবার যাতে আমাকে ফিরিয়ে না যেতে হয় ওই অন্ধকার জগতে। বুঝলা, এই মোরগটা রাখুন। এই মোরগটা হ্যাঁ, এটা আপনার জিনিস। আমার জিনিস, আমার জিনিস।
হুম? এখনো শেষ হয়নি। হ্যাঁ, এই পর্দা এটা তো শেষ, তাহলে না পর্দাটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। সে তো জানি দিদিভাই কি মেকআপ করবে, যে আর কি মেকআপ করবে? সেটাই তো বলছি, কি করবে। হয়ে গেছে তো। মোবাইল হ্যাঁ, দৃষ্টান্ত সবাইকে একটু বাইরে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমাদের সবার সাথে আপনাদের একটু পরিচিতি করে দিই। আমার পাশেই আছে আমার মেয়ে তিয়াশা রায়, তারপরে সোমা সাহা, আমার মিসেস হয়েছেন। অঙ্কি হয়েছে ঝুমা মুখার্জি, নীলকণ্ঠ সৌম্য মুখার্জি এবং ফেলুদার চরিত্রে তপন বসু রায়। আমাদের শব্দ প্রেক্ষাপটে সাহায্য করেছেন শঙ্কর রায় এবং আলোতে অনুপ দাস। এবং আপনাদের কিরকম লাগলো আমি জানি না, আমরা চেষ্টা করেছি নাটকটা মঞ্চস্থ করবার, দেখা যাক। আপনাদের কাছে একটা অনুরোধ, এখুনে আপনারা যাবেন না, পরে আর একটা অত্যন্ত ভালো উপস্থাপনা আছে উত্তরায়ণের, আপনার দয়া করে সেটা দেখে যান। একটা ঘোষণা আছে।